দিদিভাই, তোমার মাকে আমি যতদূর চিনি উনি ঠিক ইন্ধন দিয়েছেন এ কথা বলা যায় না, উনি প্রভাবিত হয়ে গেছেন। ছেলেই হয়তো বলেছে যে এই লোকটাই আমাকে বাঁচাতে পারে, আর সেই কথা শুনে মা ওনার কাছে ছুটে চলে গেছে। হ্যাঁ, এর মধ্যে আরো একটা জিনিস হয়তো আছে। হয়তো ওনার মনে হয়েছে যে এটাকে উপলক্ষ করে যদি তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, মানে তোমার স্বামী যদি আবার তোমাকে ওনার ঘরে ফিরিয়ে নিয়ে যান। কেন? আমি কি রাস্তায় পড়ে আছি নাকি, জলে পড়ে আছি নাকি? ও খাওয়াবে তবে আমি খেতে পারবো বৌদি ভাই। আমার একমাত্র কষ্ট কি যেন আমার ছেলেটার জন্য। আমার ছেলেটাকে ও আটকে রেখে আমাকে টাইট দিয়েছে। আমার প্রতি যে অবিচারও করেছে সেটা মিথ্যে সন্দেহে, আর আজ যদি সেই মিথ্যেটাকে মন থেকে দূর করে দিয়ে ও ফিরেও আসে, এসে আমার কাছে ক্ষমাও চায়, আমি তখন ওকে ক্ষমা করতে পারবো কিনা আমাকে ভাবতে হবে। তাই এইসব আলোচনা করে কোনো লাভ নেই বৌদি ভাই। ওকে এখন আমাদের একজন উল্টো দিকের লয়ার হিসেবেই দেখছি, আর তাই এই ব্যাপারে এখন আমাদের যিনি অ্যাপয়েন্টেড উকিল তাকেই সাহায্য করা উচিত। বুঝতে পারছি না কেন জানি না মনে হচ্ছে যে এই কেসটা আমাদের ভোগাবে। আমার জীবনে কোনো কিছুই তো সহজে হয় না রে দাদা ভাই, আমি জানি এটাও সহজে হবে না। তবে ভাবিস না, আমি কিন্তু হাল ছেড়ে দেব না, আমি এর শেষ দেখে ছাড়ব। আর তোমাদের প্রত্যেককে বলছি, আজ প্রথম দিন তোমরা সকলে এসেছো, ঠিক আছে, তা বলে প্রতিদিন কিন্তু তোমরা এখানে এসে বসে থাকবে না। বাবিল, মিটিল, তোমাদের তো কাজকর্ম আছে, তোমাদের কাজকর্ম, ক্যারিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিনের পর দিন তোমরা কি এখানে এসে বসে থাকবে নাকি? আর নতুন ঠাকুরপো, আমি তোমাকেও বলছি, তোমারও কিন্তু প্রত্যেক দিন কাজ থাকে, আমি জানি। প্রত্যেক দিন নিজের কাজকর্ম ফেলে রেখে তুমি এখানে এসো না। আমি তোমাদের সকলকেই বলছি, এই লড়াইটার আমি শেষ দেখে ছাড়বো, আমি কিন্তু হাল ছেড়ে দেব না। ও দিদি ভাই, তোমারও তো স্কুল থাকে। আরে আমি একমাত্র রিটায়ার্ড মানুষ, আমি আসতে পারি না বাবা, তুমি যেমন রিটায়ার্ড মানুষ সেরকম তোমার বয়সও হয়েছে, এগুলোও তো মাথায় রাখতে হবে। আচ্ছা বুড়ি কে কি করবে সেটা কি তুই ঠিক করে দিবি বলতো? হ্যাঁ, তুই এটা ঠিকই বলেছিস, বাবার বয়স হয়েছে, বাবা রিটায়ার করেছেন, বাবা হয়তো রোজ আসতে পারবেন, কিন্তু আমরা তো আসবো, আমরা তো রোজ আসবো। আরে বাড়ির কেউ না কেউ তো রোজ থাকবে, হয়তো পাল্টে পাল্টে থাকবে। আচ্ছা তোর কি মনে হয় বলতো, এই লড়াইটা তোর একার? এই লড়াইটা আমাদের নয়? দেখ বুড়ি, তোর বাপের বাড়ির লোক হয়তো কোনোদিনই তোকে মানে সেরকম ভাবে কখনো আলাদা করে সাপোর্ট করতে পারেনি বা সেরকম কিছু করতে পারেনি তোর জন্য, কিন্তু এটা মনে রাখিস বুড়ি, আমরা কিন্তু এতটা ইনসেনসিটিভ নয়। ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা করি, আমার মেয়েটাকে একটা সুন্দর জীবন দাও, ছেলে মেয়েদের নিয়ে ও যেন একটু ভালোভাবে বাঁচে, ও যেন সুখী জীবন পায়, আনন্দ পায়। কাকিমণি, আপনি এত কথা বললেন আর এই প্রার্থনাটা করলেন না যে আপনার মেয়ের যে প্রতিভা আছে সেটা যেন প্রকাশ পায়। ও তো যেটা ভালো লাগে সেটা কোনোদিন করতে পারেনি, সংসার ঠেলতে ঠেলতেও সারা জীবন কেটে গেছে। এখন ও যেটা ভালোবাসে সেটা করার সুযোগ এসছে, আর মানুষ যেটা ভালোবাসে সেটা নিয়ে যদি থাকতে পারে তবেই তো সে ভালো থাকে। শোনো নতুন ঠাকুরপো, কে বললো আর কে বললো না, কে আশা করলো আর কে করলো না, তার উপর তো আর আমার জীবন নির্ভর করবে না। আমার জীবন থেমেও থাকবে না, অনেক দিন আমার জীবন থেমে আছে, অনেক দিন আমি অন্য মানুষকে এই অধিকার দিয়েছি আমার জীবন পরিচালনা করার, কিন্তু আমার জীবন আর থেমে থাকবে না। এখন থেকে আমার জীবনের ভালো মন্দর দায় দায়িত্ব কিন্তু আমারই। আমার জীবনে যা কাজকর্ম করার সেগুলো আমি ঠিকই করব। অবশ্য আমি কি আর কাজকর্ম করতে পারি, তবু তুমি একটা ভালো ফটোগ্রাফি স্কুলে ভর্তি করে দিয়েছো, সেখানে অন্তত ফটোগ্রাফিটা তো শিখতে পারি। আমি তো অত বিজ্ঞান টিজ্ঞান জানি না, তাও এই ছবি তোলার টেকনোলজিগুলো যদি আমি ভালো করে রপ্ত করতে পারি, হয়তো কোনোদিন পারবো ভালো ছবি তুলতে। হয়তো আমার একটু সময় লাগছে, আমার তো এই বিষয়টাতে আবেগ আছে, আমি নিশ্চয়ই শিখে নিতে পারবো। দেখো, তোমার মধ্যে প্রতিভা আছে বৌঠান,
সেটা আমি দেখতে পেয়েছি, সেই জন্যই তো তোমায় ফটোগ্রাফি ক্লাসে নিয়ে গেছি। তুমি প্রথমবার ছবি তুলে অ্যাওয়ার্ড জিতেছ, এরপর তুমি যদি একটু ভালো করে শিখতে পারো, তুমি জানো তুমি কতদূর যেতে পারো। সত্যি কাকিমা, জীবনটাকে এবার একটু মিনিংফুল করো। একটাই তো জীবন, তোমার যেভাবে বাঁচতে ইচ্ছা করে তুমি এখন থেকে সেভাবে বাঁচো। আর তোমার ওই বাঁচার পথে আর কেউ না থাকো, আমি সবসময় থাকবো। কেন গো মিছিল, তোমার হঠাৎ কেন মনে হলো যে আমরা কেউ থাকবো না? আছি, আমরা সবাই আছি, আমরা সবাই থাকবো একসঙ্গে। আজকে তোমরা বলছো যে তোমরা সবাই আছো, কিন্তু কাকিমা কিভাবে বাঁচতে চায় সেটা কিন্তু তোমরা কেউই জানো না। কাকিমা কিন্তু কাউকে কখনো শেয়ার করেনি। আজ যদি কাকিমা তার নিজের ইচ্ছের কথা সবাইকে বলে যে সে কিভাবে বাঁচতে চায়, তাহলে তার সব ইচ্ছের সঙ্গে কিন্তু তোমরা সহমত নাও হতে পারো। আমার মেয়ে এমন কোনো ইচ্ছের কথা জানাবে না যেটাতে আমরা সহমত হতে পারবো না। সমস্যাটা ওখানেই দাদা, তুমি ধরেই নিচ্ছ যে এমন কোনো ইচ্ছের কথা কাকিমা বলবেই না যাতে তোমাদের অস্বস্তি হয়। যার জীবন থেকে সমস্ত ইনহিবিশন কেটে যায় সে তো বলতেই পারে, তোমাদেরও অস্বস্তি হতে পারে। যদিও না হলেই আমি খুশি হব, তবে কাকিমার জীবনের কোনো ইচ্ছে নিয়ে যে আমার কোনোদিন কোনো অস্বস্তি হবে না, আমি সেটাই বললাম। আই মিন ইট। আগে আমি এই গ্লানিময় জীবনটার থেকে মুক্তি পাই, তারপর না হয় আমি বাঁচার ইচ্ছেটা নিয়ে ভাববো। আমি এখনো আমার আলাদা করে জীবন নিয়ে কিছু ভাবতেই পারিনি, তাই আমি আমার জীবনটা কিভাবে বাঁচবো সেটা নিয়ে এখন আলোচনা করে কোনো লাভ হবে না। এখন আমাদের আলোচনার বিষয় কি জানো? এই ঝামেলাগুলো মিটে গেলেই তোমাদের বিয়েটা দিয়ে দেবো। তুই নিজের মুখে বললি দেখ মা, আর তারপরেও তোদের বিয়েটা আমি দিতে পারছি না। তখন বলার মধ্যে একটা তাড়না ছিল কাকিমা। আমি জানি মা তুই কেন বলেছিলি, আর কেউ না জানলেও আমি জানি যে তুই কথাগুলো কেন বলেছিলি। তোমার একটা কথা বলি বৌদি ভাই, বাড়িটা তোমার, তুমি তোমার অপছন্দের কোনো লোককে ওই বাড়িতে থাকতে দিও না। জানি জানি তুমি একজন কর্তব্যপরায়ণ মানুষ, তোমার ইচ্ছে থাকলেও হয়তো তুমি মুখ ফুটে কাউকেই বাড়ির থেকে বার করে দিতে পারবে না, কিন্তু তবু তোমার নিজের জীবনের শান্তির জন্য এখন এটুকু জরুরি, এটা একটু বোঝো। প্রথম কথায় বাড়িটাই তো আমার নয় দিদি ভাই, বাড়িটার আমাকে একজন দান করেছে, সেই সূত্রে বাড়িটা আমি পেয়েছি। তাই কোনোদিনও আমার মনে হয় না যে এই বাড়িটার আমি ওনার। আর যদি ধরেও নেই যে বাড়িটা আমার, একটা কথা আমি তোমাকে বলে দিই, তোমার মাকে কিন্তু আমিও মা বলে ডেকেছি দিদি ভাই, তাকে আমি এই বাড়ির থেকে বের করে দিতে পারবো না। তবে হ্যাঁ, তোমার দাদার ব্যাপারে আমি কোনো অ্যাসিওরেন্স দিতে পারবো না। ডিভোর্সটা হয়ে যাক, তারপরে তোমার দাদা ভাইকে আমি এই বাড়ির থেকে নিশ্চিতভাবে বের করে দেবো। আর যদি সেই বাড়ির থেকে বিদায় না হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মাঝে মাঝে কিছু হবে না, তুমি নিশ্চিত থেকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা বলার কোনো দরকার আছে? বলছি যে সেই সকাল থেকে বসে আছি তো, একটু চা পান করলে হতো না? যাবে নাকি ভূষণ? হ্যাঁ, কাছাকাছি কোনো কফি শপে তো গেলেই হয়। হ্যাঁ নতুন তো চলো, অনেকক্ষণ তো বেরোয় এসছে, একটু চলো খাইয়ে নিয়ে দিই। তোমরা এগো। বৌদি ভাই লিটিল এসো, চলো, মা এসো, চলো নতুন দা এসো। চলো কাকু এই দেখো, এসো। আরে দেখে চলবে তো, কতবার বলেছি। দেখি 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 না, কি অবস্থা হয়েছে চটিটার? হ্যাঁ, এই চটি পরে কেউ বেরোয়? আমি তো সেরকম বাড়ির থেকে বেরোই না, সেই জন্যই আর কি, দরকার পড়ে না তাই। দরকার পড়ে না তাই, এখন তো বেরোতে হবে তাই না? আর এই আধ ছেঁড়া পুরনো চটি পরে গেলে কোনদিন পড়ে টোড়ে হোঁচট খেয়ে হাড়গোড় ভাঙবে তো, তখন নতুন চটি কিনতে হয়, বুঝলে? না না, আমার কোনো চটি টটি একদম বাড়তি কথা নয়। তুমি আমার কাছে আসবে না সে ঠিক আছে, কিন্তু আমার কথাও শুনবে না এমন কথা কিন্তু হয়নি। চিরসখা হে